আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ওসমান হাদির মতো ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারের নিশ্চয়তা চান আসিফ মাহমুদ। সমর্থকদের কাছে নির্বাচনের খরচ চাইলেন তাসনিম জারা। সরকারি দেওয়া গানম্যান প্রত্যাখ্যান নূরের। সিরিয়ায় আবারও বাড়ছে নির্যাতন, পূর্ণ হচ্ছে আসাদের কারাগারগুলো। সর্বশেষ জানাবো, মনোনয়নপত্র কিনে ভুল করেছি, আমি ক্ষমাপ্রার্থী বলেছেন সাক্ষ্য। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ওসমান হাদির মতো ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারের নিশ্চয়তা চান আসিফ মাহমুদ। শহীদ ওসমান হাদির মতো পরিস্থিতি যেন আর কারো ক্ষেত্রে না ঘটে তা সরকারকে নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা 10 আসনের স্বতন্ত্র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, দেশে পরিস্থিতি অস্থিতিশীল করা, নির্বাচন বানচাল করা কিংবা বাংলাদেশকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার সুযোগ যেন কেউ না পায়, এই বিষয়টি নিশ্চিত করা সরকারের দায়িত্ব। সোমবার 22 ডিসেম্বর দুপুরে ঢাকা 10 আসন থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, আজ আমি ঢাকা 10 আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। ধানমন্ডি, হাজারীবাগ, নিউ মার্কেট, কলাবাগান ও কামরাঙ্গীরচরের 55 নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এই আসনটি। এই এলাকার মানুষের এই নির্বাচনকে ঘিরে অনেক আশা আকাঙ্ক্ষা রয়েছে। তিনি আরো বলেন, এই আসনে প্রতিটি থানা ও ওয়ার্ডের আলাদা আলাদা সমস্যা রয়েছে। আমরা সেসব সমস্যা চিহ্নিত করে সমাধানে কাজ করতে চাই। ইতোমধ্যে জনগণের সঙ্গে কথা বলছি, তাদের সমস্যা শুনছি এবং সম্ভাব্য সমাধান নিয়ে পরিকল্পনা করছি। প্রার্থী হওয়া প্রসঙ্গে আসিফ মাহমুদ জানান, তিনি আগেই নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন এবং এই যাত্রায় ঢাকা 10 আসনের জনগণের পাশাপাশি সারা দেশের মানুষের সহযোগিতা প্রত্যাশা করেন। সমর্থকদের কাছে নির্বাচনের খরচ চাইলেন তাসনিম জারা। জনগণের কাছে নির্বাচনের খরচ চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন ঢাকা 9 আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির এনসিপি সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা। এজন্য নিজের বিকাশ পার্সোনাল নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট প্রকাশ করেছেন। একই সঙ্গে কোনো প্রশ্ন বা পরামর্শ থাকলে সেটা হোয়াটসঅ্যাপ নম্বরে জানাতে অনুরোধ করেছেন তিনি। সোমবার 22 ডিসেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব লিখেছেন। পোস্টে তাসনিম জারা লিখেন, নির্বাচনে একজন প্রার্থী আইনগতভাবে সর্বোচ্চ 25 লাখ বা ভোটার প্রতি 10 টাকা খরচ করতে পারেন, কিন্তু বাস্তবে শোনা যায় একজন প্রার্থী 20 থেকে 50 কোটি টাকা খরচ করেন, অথচ নির্বাচন কমিশনের কাছে গিয়ে বলেন মাত্র 25 লাখ টাকা ব্যয় করেছেন। ফলে প্রায় সকলের সংসদে যাওয়া যাত্রা শুরু হয় আইন ভাঙা ও মিথ্যা বলার মাধ্যমে। তিনি লেখেন, আমি এই অসৎ ও মিথ্যার রাজনীতি করব না। আমি প্রতিজ্ঞা করছি যে আইনের অনুমোদিত টাকার বাইরে আমি 1 টাকাও খরচ করব না। অনেকে বলেছেন এত অল্প বাজেটে নির্বাচন করা অসম্ভব। আমি তাদের বলেছি, নতুন বাংলাদেশ করতে অন্য উপায় নেই। যারা লিখেন, নির্বাচনের খরচ যখন 10 কোটি বা 20 কোটি ছাড়িয়ে যায়, তখন সেই টাকা তোলার জন্য নির্বাচিত হওয়ার পর চাঁদাবাজি আর টেন্ডারবাজি করাটা তাদের জন্য বাধ্যতামূলক হয়ে দাঁড়ায়। এভাবেই রাজনীতিটা সাধারণ মানুষের হাত থেকে ছিনতাই হয়ে মুষ্টিমেয় কিছু সিন্ডিকেটের হাতে চলে যায়। এর সংসদ সদস্য প্রার্থী আরও লিখেন, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী এই নির্বাচনে আমি মোট 46,93,580 টাকা ব্যয় করতে পারবো। আমি এই টাকাটা আপনাদের কাছ থেকে চাই। এনসিপির এই নেত্রী লেখেন, আমার ব্যাংক অ্যাকাউন্ট ও বিকাশ নম্বর দিচ্ছি। এগুলো একদম নতুন অ্যাকাউন্ট। কত টাকা আসছে আর কত খরচ হচ্ছে প্রতিটি টাকার হিসাব আমি স্বচ্ছভাবে আপনাদের সামনে প্রকাশ করব, প্রমাণ সহ। সরকারের দেওয়া গানম্যান প্রত্যাখ্যান নূরের। ব্যক্তিগত নিরাপত্তার জন্য সরকারের দেওয়া জ্ঞানমান প্রস্তাব প্রত্যাখ্যান করলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। সোমবার 22 ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ভবনের সামনে বাংলাদেশের ছাত্র অধিকার পরিষদের আয়োজিত 2019 সালের 22 ডিসেম্বর ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মী ও ডাকসু ভিপি নুরুল হক নূরের ওপর ছাত্রলীগ এবং মুক্তিযুদ্ধ মঞ্চের হামলার বিচার ও দোষীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবিতে প্রতিবাদ সভায় প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন তিনি। প্রতিবাদ সভায় নুরুল হক বলেন, আমাদের অনেককে গানম্যান দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে, যেই সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে অফিসের সামনে পিটিয়ে মারে, সেই বিচার না হওয়া পর্যন্ত ওই সরকারের গান দিয়ে নিরাপত্তা দেওয়ার উপরে থুমারি। তিনি বলেন, আমরা বলছি 29 আগস্টের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত আমরা গানম্যানের দরকার নেই। আমি গানম্যান নেব না, আমি তা প্রত্যাখ্যান করছি।
তিনি আরো বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্বাচিত সর্বোচ্চ প্রতিনিধি ডাকসু। সেই ডাকসু থেকে আজকের এই প্রোগ্রামটির করা উচিত ছিল। এটা পরিষ্কার এবং সত্য উপলব্ধি যে অনেক বছর পরে যে ডাকসু হয়েছে সেই ডাকসু সার্বজনীন ডাকসু হতে পারছে না। এটি একটি নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শকে প্রমোট করার জন্য এবং প্রতিষ্ঠা করার জন্য একটা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে বলে মনে হচ্ছে। আমি ডাকসু ও আমার অনুজ নেতৃবৃন্দদের অনুরোধ করব, ডাকসুকে নির্দিষ্ট রাজনৈতিক দলমতের প্ল্যাটফর্ম পরিণত করবেন না, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভয়েস হিসেবে প্রতিষ্ঠা করুন। সিরিয়ায় আবারও বাড়ছে নির্যাতন, পূর্ণ হচ্ছে আসাদের কারাগারগুলো। 1 বছর আগে সশস্ত্র বিদ্রোহীরা সিরিয়ার নেতা বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে তার রেখে যাওয়া কুখ্যাত কারাগারগুলো বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সেই কারাগারগুলো এবং আটক কেন্দ্রগুলো আবার পূর্ণ হচ্ছে। মারধর, চাঁদাবাজি, হেফাজতে মৃত্যু এবং অন্যান্য নির্যাতন আবার দেখা দিয়েছে। সোমবার 22 ডিসেম্বর এক বিশেষ প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স এমনটাই বলেছে। প্রতিবেদন অনুসারে নতুন সিরিয়ায় ধারপাকড়ের প্রথম ডিউটি শুরু হয়েছিল বিজয়ী বিদ্রোহীরা আসাদের কুখ্যাত কারাগারের দরজা খুলে দেওয়ার ঠিক পরেই। গত ডিসেম্বর তার পতনের পর আসাদের শাসনামলে নিখোঁজ হওয়া প্রিয়জনদের খোঁজ সাধারণ সিরিয়ানরা যখন আটক কেন্দ্রগুলোতে হামলা চালায়, তখন আসাদের আমলের হাজার হাজার সৈন্য, অফিসার এবং অন্যান্যদের বন্দী করা হয়। এরপর শীতের শেষের দিকে দ্বিতীয় ঢেউ আসে, যখন সিরিয়ার নতুন কর্তৃপক্ষ দেশজুড়ে আলাউইদ সম্প্রদায়ের শত শত লোককে ধরে নিয়ে যায়। মার্চ মাসে উপকূলীয় অঞ্চলে একটি সংক্ষিপ্ত বিদ্রোহে কয়েক ডজন নিরাপত্তা বাহিনী নিহত হওয়ার পর তাদের আটকের সংখ্যা আরও বেড়ে যায় এবং প্রতিশোধমূলক হামলায় প্রায় 1500 আলাউইদ নিহত হয়। আজও তাদের ধরপাকড় অব্যাহত রয়েছে। মনোনয়নপত্র কিনে ভুল করেছি, আমি ক্ষমাপ্রার্থী, বলেছেন সাক্ষ্য। কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক 2 বারের মেয়র ও বিএনপির বহিষ্কৃত নেতা মনিরুল হক সাক্ষ্য বলেছেন, মনোনয়ন কিনে তিনি ভুল করেছেন এবং এজন্য সবার কাছে ক্ষমা প্রার্থনা করছেন। তিনি জানান, কেনা মনোনয়নপত্র তিনি জমা দেবেন না। সোমবার 22 ডিসেম্বর দুপুর 12টার দিকে কুমিল্লা নগরীর নানুয়া দিঘির পাড়ে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সাক্ষ্য। সংবাদ সম্মেলনে সাক্ষ্য বলেন, হাজী আমিন ও রশিদ ইয়াসিনের ওপর ব্যক্তিগত ক্ষোভ থেকেই তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন কিনেছিলেন। তবে ভেবে দেখলেন সিদ্ধান্তটি সঠিক হয়নি। তিনি বলেন, আমি ধানের শীষের পক্ষের লোক। আমাদের প্রিয় নেতা মনিরুল হক চৌধুরীকে বিজয়ী করতে কাজ করছি এবং ভবিষ্যতেও করব। তবে একই সঙ্গে তিনি শর্ত সাপেক্ষে অবস্থান জানিয়ে বলেন, কুমিল্লা 6 আসনে যদি দলীয় মনোনয়ন পরিবর্তন হয়, হাজী ইয়াসিনকে দেওয়া হয়, তাহলে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সাক্ষ্য আরও বলেন, আমি বিএনপির জন্য নিবেদিত প্রাণ। 2 বার কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়েছি। সর্বশেষ 2টি নির্বাচনে জনগণের চাপে অংশ নিয়েছিলাম। ওই 2 নির্বাচনে হাজী ইয়াসিন তার শ্যালক কাইসারকে প্রার্থী করিয়ে এবং সাবেক এমপি বাহারের সঙ্গে সমন্বয় করে আমার ভোট ক্ষতিগ্রস্ত করেছেন। আমি 70 থেকে 80 হাজার ভোট বেশি পেয়েছিলাম, কিন্তু সেগুলো নষ্ট করা হয়েছে। হাজী ইয়াসিনের সাংগঠনিক ভূমিকা নিয়েও সমালোচনা করে সাক্ষ্য বলেন, তিনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক থাকাকালীন কোনো উপজেলায় কমিটি গঠন করতে পারেননি এবং কার্যকর সাংগঠনিক কাজ করেনি। তার মূল ব্যস্ততা ছিল সাক্ষ্যর রাজনৈতিক কর্মকাণ্ড পর্যবেক্ষণ করা।